টু অন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শুভ সন্ধ্যা। তো আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি সাধারণমূলক অসাধারণ ক্লাসের জন্য। সাধারণ বললাম কারণ বাংলা আপনাদের কাছে একটা সাধারণ বিষয়। কোনোভাবে বললাম, লিখলাম, হয়ে গেল, এরকম একটা বিষয়। কিন্তু যখন ব্যাকরণ অংশটা আসে কিংবা বইয়ের ভিতর থেকে কে কবে জন্মগ্রহণ করেছে, কোনটা কার বই, এই সমস্ত জিনিস আলোচনা করতে গেলে এটা হয়ে যায় একটা অসাধারণ। তো এই অসাধারণ বিষয়টাকে সহজবোধ্যভাবে আপনাদের সামনে আজকে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় নিয়ামুল আনাম বিশ্বাস স্যার, বা ভাইও বললেও কোনো সমস্যা নাই। এখন কেউ যদি মামা বলতে চান বা চাচাও বলতে চান তাতেও কোনো আপত্তি নেই। এবং আমাদের আজকের বিষয় বাংলা রসযুক্ত ক্লাস, যাবতীয় সমস্ত রসের মেলা আজকে আপনি ক্লাসের জন্য পাবেন, এবং টপিক আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি, সাত কলেজ, রাবি, গুচ্ছ সবকিছুর জন্য প্রযোজ্য। তো আশা করতে পারি ক্লাসে আপনারা অবশ্যই উপকৃত হবেন, এবং সুন্দর সুন্দর কমেন্ট করে সবাই সাথে থাকুন। একটু পরে আবার আমি চলে আসতেছি। আপাতত আপনার স্যারের কাছেই চলে যাক, দেখা যাক উনি কতটুকু রস আপনাদেরকে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ তামিমা। সরি, বিরিখোর সরি, হচ্ছে আমাদের জাতীয় দলের ক্রিকেটার আর কি, তামিম ইকবালের বিভাগের লোক আর কি, চট্টগ্রাম বিভাগের লোক তামিম স্যারকে আমাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আপনাদের প্রত্যেকের কাছে তামিম স্যারকে ধন্যবাদ আর কি। স্যার, আপনি কি ঘুম থেকে উঠেছেন? হ্যাঁ স্যার, আজকে ঘুম আচ্ছা। থেকে চলে এসেছি। স্যারের নামে হচ্ছে অলরেডি একটা প্রবাদ, বাংলার এপার ওপার বাংলা, টেকনাফ হতে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সবাই জানে স্যার আসলে খাওয়ার পরে আর ঘুম থেকে উঠতে পারে না। কি খাওয়ার পরে উঠতে পারে না এই সম্পর্কে কোচিং জগতে একটা সুপরিচিতি আছে। তামিম স্যার আসলে রসমুক্ত ক্লাস নিয়ে রসের ব্যবসা করে বেড়ান বাংলার রূপসা থেকে পাথুরিয়া, টেকনাফ হতে তেঁতুলিয়া। তো স্যারের ক্লাস যেদিন পাবেন সেটা অবশ্যই আপনারা শালীনতা বজায় রেখে ক্লাস করবেন, কারণ হচ্ছে আশপাশে হচ্ছে রস বেরিয়ে যেতে পারে। সেটা হচ্ছে কিসের রস? বাংলার নয়, সেটা হচ্ছে রসায়নের রস। ধন্যবাদ সবাইকে কথা বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আমি কি কাউকে বকা দিয়েছি এতক্ষণ পর্যন্ত? আপনি একটু বলেন তো ভাই, আমি এতক্ষণ পর্যন্ত কি কাউকে বকা দিয়েছি? আপনারা আমাকে একটু আওয়াজ দিবেন। আসলে আমি ভদ্র একটা ছেলে, আমি নিজেকে মনে করি আমি অলওয়েজ একটা ভদ্র ছেলে। অল টাইম আমি আমি নিজেকে ভদ্র মনে করি, কিন্তু জাতি কি মনে করে সেই বিষয়টা আমি পরে জানতে চাইবো। আজকে আমরা কথা বলবো বাংলা ক্লাস নিয়ে। সামনে রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা, গুচ্ছের পরীক্ষা, এবং হচ্ছে জাতীয় ইউনিভার্সিটির পরীক্ষা, অর্থাৎ হচ্ছে অনেকগুলো ইউনিভার্সিটির পরীক্ষা এই মুহূর্ত পর্যন্ত বাকি রয়ে গিয়েছে। তোমাদের সবচেয়ে বেশি মাদার যেটা প্রবলেম যদি বলবো, তোমাদের বেসিক যেটু যদি কোনো কিছু প্রবলেম বলবো, চোখ কান বন্ধ করে সবচেয়ে বলবো সেটা হচ্ছে যে বিষয়টা, একটা হচ্ছে বাংলা, আরেকটা হচ্ছে কি বলতো ইংরেজি, দেন হচ্ছে আর্টস ফ্যাকাল্টির কথা যদি বলি, এই দুইটাই হচ্ছে মাদার প্রবলেম। আর বাকি যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো চাইলে হচ্ছে তুমি হচ্ছে মুখস্থ নির্ভরের মাধ্যমে মানে হচ্ছে সলভ করতে পারো। বিশেষ করে যে জায়গাটা বলতে চাই, সাধারণ জ্ঞান বিষয়টা হচ্ছে একটু বলে রাখি, এটা হচ্ছে সাজেশন নির্ভর, তুমি পড়লেই হবে, এবং হচ্ছে সম্পূর্ণটা একটু চাইলে নিজে নিজে পড়লে হবে। এতটুক এটাই হচ্ছে বলবার বিষয়। সরাসরি কথা না বলে ক্লাসে চলে যাচ্ছি। আশা করি তোমরা হচ্ছে ক্লাসটা একটু মনোযোগ দিবা, খাতা কলম রাখবা, এবং হচ্ছে ক্লাসটা হচ্ছে অবশ্যই তোমরা একটু মনোযোগ দাও, ঠিক আছে? প্রথমে আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, যেই প্রশ্নটা হচ্ছে অলরেডি তোমাদের হচ্ছে অনেকগুলা পরীক্ষা এসেছে, সেই প্রশ্নটা তোমাদের সাথে এই মুহূর্তে আমি একটু শেয়ার করতে চাই। প্রথম হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির একটা প্রশ্ন বলতে চাই, সেটা হচ্ছে তোমরা একটু দেখবা, সেটা হচ্ছে সপ্তর্ষি এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা হবে। কোশ্চেনটা দেখবা, সপ্তর্ষি, সপ্তর্ষি শব্দটির হচ্ছে সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা হবে। সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি হবে? সঠিক সন্ধি কোনটি? সঠিক সন্ধি কোনটি? সঠিক শব্দ কোনটি? সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা হবে? তোমরা চাইলে আমাকে একটু কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। এটা হচ্ছে একটা কোশ্চেন যে আসলে সপ্তর্ষি সন্ধি বিচ্ছেদটা কি হবে, সেটা আমাকে একটু জানাও তাইলে তোমরা সবাই। সপ্তর্ষির সন্ধি বিচ্ছেদ কোনটা হবে একটু কমেন্টসে জানাও। ঠিক আছে, সপ্তর্ষির সন্ধি বিচ্ছেদটা কোনটা হবে? আমি দুইটা অপশন দিব আজকের ক্লাসে, কোনো কথা বলবো না, দুইটা অপশন দিব, এ অর বি। তার মানে হচ্ছে এ নাম্বার অপশনটা হচ্ছে সপ্ত যোগ ঋষি, এ নাম্বারটা হচ্ছে সপ্ত বিসর্গ যোগ ঋষি,
এটা হচ্ছে একটা অপশন, আরেকটা হচ্ছে সপ্ত যোগ ঋষি। তাহলে কোনটা রাইট উত্তর হবে, এ অর বি? তোমরা একটু কমেন্টস করবা এ অর বি। আজকে আমরা ক্লাসটা এভাবে সাজিয়েছি, আর রাজশাহী ইউনিভার্সিটি এবং গুচ্ছর জন্য বাংলা যে প্রশ্নগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট সেই জায়গাগুলো নিয়ে আজকের ক্লাসটা আমরা সাজিয়েছি। আশা করি তোমরা হচ্ছে অবশ্যই হচ্ছে মনোযোগ দিয়ে হচ্ছে ক্লাসটা দেখবা, এবং তোমরা হচ্ছে এই কোশ্চেনগুলো যদি সলভ করতে পারো তাহলে বুঝবো এটার হচ্ছে রাইট উত্তরটা কি হবে, এবং হচ্ছে তোমার প্রস্তুতি ঠিক আছে। এই হচ্ছে একটা প্রশ্ন, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1, এটা হচ্ছে একটা প্রশ্ন। এবার চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 2তে, যেই প্রশ্নটা তোমরা হচ্ছে আশা করি কমেন্টসের মাধ্যমে উত্তর দিবা। তন্নি শব্দের সন্ধি বিচ্ছেদটা কোনটা? তন্নি, তন্নি শব্দের সন্ধি বিচ্ছেদ, তন্নির সন্ধি বিচ্ছেদ। এই যে তন্নির সন্ধি কি হবে, তন্নির সন্ধি কি হবে? অপশন এ, অপশন বি, কোনটা রাইট উত্তর হবে একটু তোমরা হচ্ছে কমেন্টস করো। কোনটা হচ্ছে রাইট উত্তর হবে একটু জানাও দ্রুত, তাহলে হচ্ছে সহজ হবে। একটা হচ্ছে তনু যুগ রস্যই, তনু যুগ রস্যই, আরেকটা হচ্ছে তনু যুগ দীর্ঘই। কোনটা রাইট উত্তর হবে, এ নাকি বি? কোনটা রাইট উত্তর? এই দুইটা প্রশ্নের যে সঠিক কমেন্টস করতে পারবা, উত্তর দিতে পারবা, তাহলে বুঝে নিব যে তোমার আসলে প্রস্তুতিটা অলরেডি ঠিক আছে, প্রস্তুতিটা তোমার ঠিক আছে। তাহলে এই দুইটা প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই দিয়ে দাও। তাহলে আমি এই প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি কথা না বলে। একের উত্তরটা কি হবে একটু বলো তো? একের উত্তরটা হবে সপ্ত যোগ ঋষি। সপ্ত যোগ কি হবে? ঋষি। বিসর্গ দিয়ার হবে নাকি হচ্ছে বিসর্গ ছাড়া হবে, কোনটা হবে সেটা একটু দ্রুত বলো। কোনটা হবে? সপ্ত যোগ ঋষি। অনেকে রাইট উত্তর দিয়েছো, একের উত্তরটা হচ্ছে রাইট উত্তর হচ্ছে এটা। একের রাইট উত্তর হচ্ছে এটা। এবার 2 নাম্বার প্রশ্ন উত্তরটা কি হবে সেটা হচ্ছে দেখো, তনু এর সন্ধি বিচ্ছেদ কি হবে? তনু, তনু হচ্ছে এটা সন্ধি বিচ্ছেদ হবে তনু যুগ দীর্ঘ ই, তনু। তার মানে হচ্ছে এটা সন্ধি বিচ্ছেদ হবে এটা, তার মানে হচ্ছে 1 এবং 2। এই মুহূর্ত থেকে সন্ধি থেকে কোন কোন জায়গাগুলো তোমার রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেই জায়গাগুলো নিয়ে আমি কথা বলবো। তার মানে হচ্ছে রা আর ইউ প্লাস হচ্ছে জিএসটি, এই আর ইউ এবং জিএসটি জন্য কোন কোন সন্ধি থেকে কোন জায়গা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসতে পারে। তোমরা যারা আজকের এই ক্লাসটা দেখছো আমি বলে দিব যে আসলে কোন জায়গাটা থেকে প্রশ্নগুলো আসবে। আর ইউ এবং জিএসটির জন্য প্রথমে তোমাকে আমি বলতে চাই সেটা হচ্ছে নিপাতনে সিদ্ধ। নিপাতনে সিদ্ধ মানে কি? যেগুলো হচ্ছে নারীও না পুরুষও না, এক কথা হচ্ছে নিয়ম মানে না। নিপাতনে সিদ্ধ সন্ধিগুলা তোমার জন্য পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্রথমত যদি তোমাকে প্রশ্ন করা হয় সন্ধি থেকে, সেটা হচ্ছে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, এটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবা। বৃহস্পতি ও বনস্পতি পরস্পর তস্কর, একাদশ রাত্রিতে ষোড়শ গুষ্পদ চুরি করে হরিশ্চন্দ্রের, এই হিংস্র চুরির বিচার দিলেন পতঞ্জলির নিকট। পতঞ্জলি বিচার না করায় তার মেয়ে মনীষা বললেন, কি আশ্চর্য, চোরেরা কখনো দুল্লুকে প্রবেশ করবে না। এই যে গল্পটা তোমরা হচ্ছে বেসিক্যালি হচ্ছে অনেকে হচ্ছে মুখস্থ করে আসছো। আবার গল্পটা বলছি, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। আমাকে যদি বলা হয় যে কোনো প্রশ্নের মধ্যে যদি তুমি দেখো গুচ্ছ এবং আরিউর জন্য সন্ধি থেকে প্রথমত কোন জায়গা থেকে প্রশ্নটা আসবে, প্রথমত হচ্ছে তুমি প্রায়োরিটি দিবে হচ্ছে নিপাতনে সিদ্ধ। নিপাতনে সিদ্ধ মানে কি? যেগুলা নিয়ম মানে না, এগুলার নামই কি? নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। এবার হচ্ছে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধিটার উপর তারপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিবা। নিপাতনে সিদ্ধ কোন সন্ধি? স্বরসন্ধির উপর বেসিক্যালি হচ্ছে তুমি গুরুত্ব দিবা। তারপরে তুমি গুরুত্ব দিবা হচ্ছে বিশেষ নিয়মে সাধিত কোন সন্ধি? ব্যঞ্জন সন্ধি। বিশেষ নিয়মে সাধিত কোন সন্ধি? ব্যঞ্জন সন্ধি। বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি। বিশেষ নিয়মে সাধিত কোন সন্ধি? ব্যঞ্জন সন্ধি। বিশেষ নিয়মে সাধিত কোন সন্ধি? ব্যঞ্জন সন্ধি। এই যেগুলো আছে এই প্রশ্নগুলোর উপর তুমি কি করবা? গুরুত্ব দিবা সন্ধি থেকে। তার মানে হচ্ছে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, তারপরে হচ্ছে বিশেষ নিয়মে সাধিত হচ্ছে বিশেষ নিয়মে সাধিত কোন সন্ধি? ব্যঞ্জন সন্ধি। আরেকটা মুখস্থ নির্ভর সন্ধি আছে, সেটা হচ্ছে নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি।
নিপাতনে সিদ্ধ কোন সন্ধি? বিসর্গ সন্ধি। নিপাতনে সিদ্ধ কোন সন্ধি? বিসর্গ সন্ধি। আশা করি উত্তরটা তোমরা বুঝতে পেরেছো। তার মানে মোরাল অফ দ্য স্টোরি কি? সন্ধি থেকে যদি 1 নাম্বার কথা হচ্ছে সবচেয়ে বেশি কোশ্চেন আসে, তাহলে জায়গাটার নাম হচ্ছে কি নিপাতনে সিদ্ধ। তার মানে যেগুলো হচ্ছে নিয়ম বহির্ভূত, এগুলো তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আশা করি জায়গাটা হচ্ছে তোমরা ভালো মতো বুঝতে পেরেছো। এটা গেছিল হচ্ছে সন্ধি থেকে পরীক্ষায় সবচেয়ে বেশি প্রায়োরিটি লিস্টে, 1 নাম্বার প্রায়োরিটি লিস্টে এটা থাকবে। 2 নাম্বারে তুমি প্রায়োরিটি দিবা সন্ধি থেকে 2 নাম্বার প্রায়োরিটি লিস্টে বা বিবেচনার লিস্টে 2 নাম্বার যেটা থাকবে, 2 নাম্বার লিস্টটা যেটা থাকবে সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে দেখো হচ্ছে ব্যঞ্জন সন্ধিটার উপর গুরুত্ব দিবা। ব্যঞ্জন সন্ধি থেকে হচ্ছে তুমি গুরুত্ব দিবা, ঠিক আছে? তার মানে হচ্ছে ব্যঞ্জন সন্ধির উপর গুরুত্ব দিবা, দেন তারপরে 3 নাম্বারে দিবা হচ্ছে তুমি হচ্ছে বিসর্গ সন্ধি। তার মানে খেয়াল করো, এই যে ব্যঞ্জন সন্ধির মধ্যে সবচেয়ে গুরুত্ব দিবা তৎসম ব্যঞ্জন সন্ধি যেটা এটা। এরপরে হচ্ছে বিসর্গ সন্ধিটার উপরে গুরুত্ব দিবা। কোনটার উপর গুরুত্ব দিবা? বিসর্গ সন্ধির উপর বেসিক্যালি তুমি কি করবা? গুরুত্ব দিবা। যদি এই জায়গাগুলোর উপর গুরুত্ব দাও তাহলে আমি বুঝবো সন্ধি থেকে তোমার হচ্ছে প্রিপারেশন হচ্ছে কমপ্লিট আছে, আমি এটা মনে করব ইনশাল্লাহ। তাইলে হচ্ছে সন্ধি থেকে আর কারো কোনো কোশ্চেন থাকলে চাইলে আমাকে করতে পারো। তাইলে হচ্ছে আমার সন্ধি থেকে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্টসে করো, তাহলে আমি হচ্ছে তোমাকে হচ্ছে সুস্পষ্ট ব্যাখ্যা দিব ইনশাল্লাহ। ঠিক আছে, এবার তাইলে যেটা বলতে চাই আমি হচ্ছে 5টা সন্ধি বিচ্ছেদ দিব। এই 5টা সন্ধি বিচ্ছেদের মাধ্যমে, এই 5টা সন্ধি বিচ্ছেদের মাধ্যমে তোমার হচ্ছে বুঝবো যে আসলে সন্ধির প্রস্তুতি তোমার কতটুকু ঠিক আছে। এর মাধ্যমে আমি হচ্ছে তোমাকে একটু বুঝবো। এই 5টা সন্ধি বিচ্ছেদ যে করতে পারবে তাহলে বুঝবো হচ্ছে তার সন্ধি থেকে প্রস্তুতি হচ্ছে কমপ্লিট। নাম্বার ওয়ান বলছি হচ্ছে নির্ণয়। নির্ণয় শব্দটা একটু দেখো, নির্ণয় শব্দটা যে সন্ধি বিচ্ছেদ পারবে তার হচ্ছে সন্ধি থেকে হচ্ছে ভালো একটা প্রস্তুতি আছে বলে আমি মনে করব। আরেকটা ধনুষ্টঙ্কার, আরেকটা সন্ধি বিচ্ছেদ দিলাম হচ্ছে ধনুষ্টঙ্কার। ধনুষ্টঙ্কার এই সন্ধি বিচ্ছেদটা পারলে বুঝবো তোমার প্রস্তুতি ভালো আছে। 2 নাম্বার। 3 নাম্বার দিব যে প্রশ্নটা সেটা হচ্ছে দুষ্প্রাপ্য। দর্শকের দু মূর্ধন্য শয়পয় আকার দুষ্প্রাপ্য। 4 নাম্বার সন্ধি বিচ্ছেদটা করবা। 4 নাম্বারটা দিলাম হচ্ছে 4 নাম্বারটা একেবারে হচ্ছে সহজ প্রশ্ন দিচ্ছি। 4 নাম্বারটা একটু দেখো। 4 নাম্বারটা একেবারে সহজ প্রশ্ন দেওয়ার চেষ্টা করছি, যেটা তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আর কি। সেটা হচ্ছে ততোধিক। এই যে ততোধিক, ততোধিক। তারপরে হচ্ছে 5 নাম্বারটা যেটা বলবো সেটা হচ্ছে বয়োজ্যেষ্ঠ। এই 5টা সন্ধি বিচ্ছেদ যে পারবা তার মানে ধরে নিব সন্ধির উপর তোমার যথেষ্ট হচ্ছে যথেষ্ট একটা মানে হচ্ছে প্রিপারেশন আছে, একটা ফাটাফাটি প্রিপারেশন আছে, ফাটাফাটি প্রিপারেশন আছে তোমার। সন্ধির উপর তোমার অলরেডি হচ্ছে মুবিন, মুবাশিরা মুবিন হচ্ছে উত্তর দিয়েছ, ঠিক আছে ভাই। আমার ক্লাসগুলো হচ্ছে ভাই শুধু ক্লাস নেয়ার জন্য নেয়া না, বাট তোমার হচ্ছে কনফিউশনগুলা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? কনফিউশন এবং এই প্রশ্নগুলা তোমার এক বা একাধিক পরীক্ষা আসলে এইগুলা সম্পর্কে যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে তাইলে হচ্ছে তোমার বাকিগুলাতে কোথাও প্রবলেম হবে না আমার বিশ্বাস। ঠিক আছে, অলরেডি হচ্ছে অনেকে কমেন্টস করেছো, অনেকে রাইট উত্তর দিচ্ছ, বাট আমি একটু টেকনিকটা একটু খেয়াল করো। এবার হচ্ছে আমি টেকনিকটা একটু লিখছি, তাইলে এগুলো হচ্ছে সন্ধি বিচ্ছেদটা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার তাইলে আমি একটু খেয়াল করো তাইলে। হ্যাঁ, এগুলো আমি একটু ব্যাখ্যা দিচ্ছি, একটা টেকনিক দিব এই জায়গায়। দেখো টেকনিক, যদি কোনো সন্ধিজাত শব্দের মধ্যে একটা কথা মাথায় রাখবো,
ওর কারের মধ্যে, আমি লিখলাম ওর কারের মধ্যে, যেমন আমার ছোট ভাই তামিমের কার মানে গাড়ির মধ্যে, ওর কারের মধ্যে 300 রেফ হয়েছে। কয়শো বলতো? 300 রেফ হয়েছে। নাউজুবিল্লাহ মিন জালেক, রমজান মাস হইলে এটা পড়াইতাম না। তার মানে এই টেকনিকটা একটু মুখস্থ করো। ওর কারের মধ্যে কয়শো রেফ হয়েছে? 300 রেফ হয়েছে। তোমরা যারা ওই যে উল্টাপাল্টা চিন্তা করতেছো, উল্টাপাল্টা চিন্তা করার দরকার নাই, এর মাধ্যমে তোমার বিসর্গ সন্ধির গোষ্ঠী উদ্ধার। ওর কারের মধ্যে কয়শো রেফ হয়েছে? 300 রেফ হয়েছে। ওর কারের মধ্যে কয়শো রেফ হয়েছে? 300 রেফ হয়েছে। একটু খেয়াল করো, এই ও মানে কি বুঝবো? ওকার। ও মানে কি বুঝবো? ওকার। এই যে র, এই র এর কয়টা ভার্সন? 3টা ভার্সন। একটা হচ্ছে রেফ হিসাবে কাজ করবে, আরেকটা হচ্ছে রফলা হিসাবে কাজ করবে, আরেকটা হচ্ছে বর্ণ হিসাবে কাজ করবে। কি হিসাবে? বর্ণ হিসাবে। রেফ মানে কি? ধরো হচ্ছে রেফ দিয়া বললাম হচ্ছে ধর্ম, রফলা দিয়ে একটা এক্সাম্পল লিখলাম প্রেম, রফলা দিয়ে কি লিখলাম? প্রেম। বর্ণ হিসাবে বললাম একটা শব্দ লিখলাম হচ্ছে নরম। বলতো কি বলছি? নরম। তার মানে হচ্ছে যদি কোনো সন্ধিজাত শব্দের মধ্যে দেখো আমি হচ্ছে ওকার দেখি, অথবা র এর 3টা ভার্সনে যে কোনো একটা দেখি, অথবা হচ্ছে 300, তার মানে বাংলা বর্ণমালা স কয়টা? 3টা। তালব্য স, মূর্ধন্য স, দন্তাস। এই 3টা স যদি যুক্ত অবস্থায় থাকে, এই 3টা স যদি কি অবস্থায় থাকে? যুক্ত অবস্থায় থাকে। এই 3টা স যদি কি অবস্থায় থাকে? যুক্ত অবস্থায় থাকে। তাহলে এই 3টা স তোমাদেরকে প্রথমে আমি এই জায়গায় 2টা পার্ট করে নেই। যদি কোনো সন্ধিজাত শব্দের মধ্যে 3টা স যুক্ত অবস্থায় থাকে, তাহলে সন্ধি করার সময় প্রথম যুক্ত সন্ধি করার সময় সন্ধি করার সময় সন্ধি করার সময় যে কোনো স এর পরিবর্তে বিসর্গ হবে। এই 3টা স এর পরিবর্তে কি হবে? বিসর্গ হবে, এবং বাকি বর্ণগুলি অপরিবর্তিত থাকবে। বাকি বর্ণগুলা কি থাকবে? অপরিবর্তনীয়। তার মানে কথাটা বুঝো, যদি কোনো সন্ধিজাত শব্দের মধ্যে 3টা স যুক্ত অবস্থায় থাকে, তাহলে সন্ধি করার সময় যুক্ত যে কোনো একটা স এর পরিবর্তে কি হবে? বিসর্গ হবে, এবং বাকি বর্ণগুলা কি অবস্থা থাকবে? অপরিবর্তিত থাকবে। বাকি বর্ণগুলা কি অবস্থা থাকবে বলো তো ভাইয়া? অপরিবর্তিত থাকবে। কি অবস্থা থাকবে? অপরিবর্তিত অবস্থা থাকবে। দেখো হচ্ছে নির্ণয়, তার মানে হচ্ছে খেয়াল করো, নরিশিকে নি আছে, এরপরে এই জায়গায় কি আছে? রেফ। এই জায়গায় একই অবস্থা, ওকার অথবা র রেফ বা রফলার পরিবর্তে কি হবে? বিসর্গ। এগুলার পরিবর্তেও কি হবে? বিসর্গ। এবং বাকি বর্ণগুলি অপরিবর্তিত, বাকিগুলা নো চেঞ্জ। বাকিগুলা কি হবে? নো চেঞ্জ। বাকি বর্ণগুলি অপরিবর্তিত থাকবে। নরিশিকা নি মূর্ধন্য রেফের পরিবর্তে কি দিব? বিসর্গ দিব। এই জায়গায় বাকিটা কি আছে? বাকিটা কি এই জায়গায় দন্তন্য ন হবে নাকি মূর্ধন্য ন হবে? আমাকে একটু কমেন্টস করো তো, বাকিটা কি দন্তন্য ন হবে নাকি মূর্ধন্য ন হবে? একটু কমেন্টস করো। দন্তন্য ন নাকি মূর্ধন্য ন? দন্তন্য ন নাকি মূর্ধন্য ন? কোনটা ন? ধনুষ্টঙ্কারের মধ্যে দেখো এই শটা কি অবস্থায় আছে? যুক্ত অবস্থায় আছে। তার মানে ধয়ের দ নরসিকার নু, ধনু। এই শ এর পরিবর্তে কি বলতো? বিসর্গ। বিসর্গ। বাকি যা আছে তা ধনুষ্টঙ্কার। ধনুষ্টঙ্কার। এরপরে দেখো হচ্ছে দুষ্প্রাপ্য, দর্শকার দুয়ের পরিবর্তে দু, শটা যুক্ত আছে, যুক্ত স্বয়ের পরিবর্তে কি? বিসর্গ। বাকি যা আছে তা দুষ্প্রাপ্য। তার মানে ইজ ইট ক্লিয়ার? ততোধিক, এই শব্দটার মধ্যে কি আছে? ওকার আছে। তার মানে কি আছে? ওকারের পরিবর্তে কি? বিসর্গ। তত। এরপরে কি আছে বলতো? ধিক। ততর সাথে ধিকের কোনো মিল নাই। তত যোগ কি বলতো? অধিক। একটা অনি আসলাম, তার মানে হচ্ছে তত যোগ কি বলতো? অধিক। বয়োজ্যেষ্ঠ কি কি হবে বলতো? ওকারটা উঠে যাবে, তাহলে এটা হবে বয় বিসর্গ যোগ কি বলতো? জ্যেষ্ঠ। বয় বিসর্গ যোগ কি বলতো? জ্যেষ্ঠ। তার মানে হচ্ছে এই পর্যন্ত আশা করি তোমরা হচ্ছে বেসিক্যালি ব্যাপারটা ক্লিয়ার। ঠিক আছে, বেসিক্যালি ব্যাপারটা ক্লিয়ার। এই জায়গাটা দেখো, বয় বিসর্গ যোগ জ্যেষ্ঠ। আর এই জায়গায় দন্তন্য ন হবে নাকি মূর্ধন্য ন হবে? বেসিক্যালি এই জায়গায় দন্তন্য ন হবে। বেসিক্যালি এই জায়গায় কোন ন হবে? দন্তন্য ন হবে। কোন ন হবে? দন্তন্য ন হবে। কারণ দন্তন্য ন হওয়ার পিছনে মেইন রিজনটা যেটা, মেইন কারণটা যেটা, মেইন রিজনটা বা মেইন কারণটা হচ্ছে একটাই, কারণ সন্ধিটা আমরা পড়ি
উচ্চারণের সুবিধার জন্য। কেন পড়ি বলুন তো? উচ্চারণের সুবিধার জন্য। কেন পড়ি আমরা? উচ্চারণের সুবিধার জন্য। উচ্চারণে কখনো আমরা বলি না এরকম ম মূর্ধন্য ন মন, এরকম বলি না। আবার ম দন্তন্য ন মন, এরকম আমরা বলি না। জাস্ট আমরা কি বলি? ন। এই কারণে ভাইয়া নির্ণয় বানানে দ্বিতীয় অংশে কোন হবে? দন্তন্য ন হবে। কোন হবে? দন্তন্য ন। 2 নাম্বারটা স এর পরিবর্তে যুক্ত স আছে, এর পরিবর্তে কি বিসর্গ, বাকিটা যা আছে তা। মূর্ধন্য সটার পরিবর্তে কি বিসর্গ, বাকি যা আছে তা। ততোধিক, এই জায়গার ভিতরে খেয়াল করো, তত যোগ অধিক। এর হচ্ছে বয় যোগ জ্যৈষ্ঠ, তার মানে কি বলতো? বয়োজ্যেষ্ঠ। তার মানে এতটুক পর্যন্ত তোমাদের কনসেপ্ট ক্লিয়ার কিনা একটু আওয়াজ দিবা। কারণ হচ্ছে এই প্রশ্নগুলো যদি তুমি পারো তার মানে ধরে নিব যে আসলে তোমার হচ্ছে এই অংশে কোনো প্রবলেম নেই। ইনশাল্লাহ এই অংশে তোমার কি নেই বলো তো? কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এবার আমি একটা সেনসিটিভ জায়গা নিয়ে তোমাদের সাথে কথা বলতে চাই, যে জায়গাটা থেকে অনেক অনেক প্রশ্ন আসে, বাট বেশিরভাগ স্টুডেন্টগুলা সে হচ্ছে যেই জায়গাটা নিয়ে সবচেয়ে বেশি হচ্ছে পরীক্ষার হলে মাথা ঘামায়, সেটা হচ্ছে আমি কয়েকটা সন্ধি বিচ্ছেদ দেই। এই সন্ধি বিচ্ছেদটা তোমরা একটু দেখো। এই জায়গাটার ভিতরে এমন কোন স্টুডেন্ট পাওয়া যাবে না যার হচ্ছে কোনো না কোনো অংশে প্রবলেম নাই। যেমন আমি একটা শব্দ বললাম বারীন্দ্র, 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 এই শব্দটার মধ্যে রস্যিকার হবে নাকি দীর্ঘিকার হবে? বারীন্দ্র, বারীন্দ্র। আরেকটা বললাম হচ্ছে পরীক্ষা, বারীন্দ্র তারপরে কি বলতো? পরীক্ষা। বারীন্দ্র তারপরে কি বলতো? হচ্ছে পরীক্ষা। বারীন্দ্র তারপরে কি বলতো? পরীক্ষা। 19 বারীন্দ্র তারপরে কি বলতো? বারীন্দ্র তারপরে কি বলতো? হচ্ছে পরীক্ষা। তারপরে আরেকটা লিখবো হচ্ছে পৃথিস, আরেকটা লিখলাম হচ্ছে পৃথিস, পৃথিস। এই তিনটার সন্ধি বিচ্ছেদটা যেমন হচ্ছে রস্যিকার হবে নাকি মানে হচ্ছে রস্যি হবে না দীর্ঘি হবে, এই দুইটা নিয়ে হচ্ছে স্টুডেন্টদের অনেক কনফিউশন হয় যে দ্বিতীয় অংশের মধ্যে কোনটা কি হবে না হবে। মানে হচ্ছে ইচ্ছা বানানটা কি দীর্ঘিকার দিয়া হবে নাকি রস্যিকার দিয়া হবে, এরকম নিয়ে স্টুডেন্টের মধ্যে কনফিউশন হয় কি হয় না? ইয়েস অর নো? যদি অন এন এভারেজ ক্লাস মনে হয় ভাই এক্ষুনি আপনি ক্লাস থেকে বেরিয়ে যান ভাই। ঠিক আছে, তার মানে এই চুলকানি মার্কা ক্লাস করে কোনো লাভ নাই ভাই। ঠিক আছে, একদম হচ্ছে এই যে বানানগুলো একটু দেখেন, কোথায় ইচ্ছা হবে, কোথায় দীর্ঘিকার দিয়ে ইচ্ছা হবে না রশ্মি দিয়ে ইচ্ছা হবে, একটু আওয়াজ দেন। আচ্ছা, ঠিক আছে। তার মানে হচ্ছে এটা দেয়া হবে নাকি এটা দেয়া হবে, কোনটা দেয়া হবে সেটা আমাকে একটু জানান ভাই। আসলে আমি যেই জায়গার ভিতরে তোমাদের সাথে প্রবলেমটা শেয়ার করেছি, মানে তোমার কোন কোন জায়গায় মানে হচ্ছে প্রবলেম, অর্থাৎ কোন কোন জায়গায় মানে হচ্ছে এই জায়গাটার ভিতরে কার কার প্রবলেম আছে, এটার সন্ধি বিচ্ছেদ দেওয়ার আগে এটা আমি তোমাদেরকে এটার একটা সুষ্ঠু সলিউশন দিয়ে দেই। খেয়াল করো তাইলে, এই যে ইচ্ছা, দীর্ঘ ইচ্ছা, তারপরে হচ্ছে ঈশ্বর, ঈশ্বর, তারপরে হচ্ছে ইপসা, ইপসা, তারপরে দেখো হচ্ছে ইচ্ছা, ঈশ্বর, তারপরে কি বলতো? ইপসা। কি কি বলেছি? ইচ্ছা, এরপরে ঈশ্বর, তারপরে কি বলতো? হচ্ছে ইপসা। আরেকটা শব্দ লিখবো হচ্ছে আমি ইস, কি লিখবো বলতো? ইস, দীর্ঘিস ইস। তারপরে আরেকটা বানান লিখলাম কি বলতো? ইক্ষণ। এই পাঁচটা শব্দে দীর্ঘিকার দেওয়া হবে। এই পাঁচটি অংশে, এই পাঁচটি অংশে কোনকার হবে? এই পাঁচটি অংশে কোনকার হবে? দীর্ঘিকার হবে। বলেন তো কোনকার হবে? দীর্ঘিকার। এই পাঁচটা অংশে কোনকার হবে? দীর্ঘিকার। এছাড়া বাকি সকল অংশে কোনকার হবে? রস্যিকার হবে। কোনকার হবে? রস্যিকার হবে। কোনকার হবে? রস্যিকার। জাস্ট হচ্ছে এই জায়গাটা হচ্ছে তোমরা হচ্ছে মুখস্থ রাখতে হবে, এর বাইরে অন্য কোনো চিন্তা করার দরকার নাই। আজকে থেকে এই পাঁচটা শব্দ তোমরা মাথায় রাখবা। ইচ্ছা, ঈশ্বর, কি বলবো বলতো? ঈশ্বর, ইপসা, ইস, ইক্ষণ। এই পাঁচটা শব্দে দ্বিতীয় অংশে কোনকার? রস্যিকার।
এছাড়া বাকি অংশের অর্থাৎ দ্বিতীয় অংশে কোনকার হবে বলেন তো? রস্বই হবে। কি হবে বলেন তো? রস্বই হবে। কি হবে? রস্বই হবে। রবীন্দ্র 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 তার মানে কি এই জায়গার ভিতরে আছে? তার মানে একদম নন স্টপ ভুল হওয়ার গোষ্ঠী উদ্ধার। তার মানে হচ্ছে কি ইন্দ্রক, একদম কনফিউশন ছাড়া। কোনকার হবে? রস্বীকার। বলেন তো কোনকার? রস্বীকার। পরীক্ষা, তাইলে হচ্ছে খেয়াল করো পরিযোগ ইচ্ছা, ইচ্ছাতে কোনকার বলতো? দীর্ঘিকার। কোনকার? দীর্ঘিকার। কোনকার বলতো? দীর্ঘিকার। এবার দেখো হচ্ছে পৃথিস, ইস আছে কি নাই? ডেফিনেটলি আছে পৃথিস। তাহলে এটা কি হবে বলো? পৃথিসটা কি হবে তোমরা নিজেরা বলো, আমি বলবো না। পৃথিসটা কি হবে? তাহলে এই যে দেখো হচ্ছে প্রীতি, এই যে দেখো প্রীতি, লাস্টেরটা কি হবে বলো তো? ইস। তার মানে কি বলো তো? ইস। তার মানে কি বলো তো ভাইয়া? ইস। তার মানে কি বলো তো? ইস। ঠিক আছে, কি হচ্ছে? প্রীতি যোগ কি বলো তো? ইস। তার মানে কি বলো তো? প্রীতিশ। এবার তাইলে আমি তোমাকে দুইটা প্রশ্নের উত্তর দেই, যদি তুমি পারো তার মানে তুমি বুঝবো যে তোমার হচ্ছে পরীক্ষার হল নিয়ে এই জায়গা থেকে কোনো কোশ্চেন আসলে তোমার ইনশাল্লাহ কনফিউশন হবে না। ঠিক আছে, তাহলে এই দুইটা প্রশ্নের আমার প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, 1 নাম্বার প্রশ্নের উত্তর দিবা সেটা হচ্ছে প্রতীতি। এই প্রশ্নের উত্তরটা দিবা হচ্ছে প্রতীতি। এটা সন্ধি বিচ্ছেদ কি হবে? প্রতীতি সন্ধি বিচ্ছেদ কি হবে? 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে এটা। 2 নাম্বার আরেকটা প্রশ্ন, যে প্রশ্নটা তোমাদের হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা আসছে, সেটা অবশ্যই সেটাই আমি দিচ্ছি। সেটা হচ্ছে খেয়াল করো, মহিন্দ্র। মহিন্দ্র এটা তোমার হচ্ছে ইউনিভার্সিটির পরীক্ষা আসা প্রশ্ন, এটাকে একটু উত্তর দিবা। ঠিক আছে, যেই প্রশ্নটা পরীক্ষা আসছে, যেই জায়গাটা কনফিউশন, ওই জায়গাটা নিয়ে হচ্ছে আমি ক্লাসে কথা বলি। ওকে, কথা ঠিক কিনা বলো? কথা ঠিক আছে? দেখি কারা আগে উত্তর দেয়, ছেলেরা নাকি মেয়েরা? কারা কারা কারা? ওই দেখি কারা আগে অ্যাডভান্স, ছেলেরা নাকি মেয়েরা? আমি 30 সেকেন্ড সময় দিব, দেখি এর মধ্যে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। ঠিক আছে, এবার দেখেন গুচ্ছ ইউনিভার্সিটিতে আসা একটা প্রশ্নের আমি একটা ব্যাখ্যা দিব। দেখো, গুচ্ছ ইউনিভার্সিটিতে আসা একটা পরীক্ষার প্রশ্নের হচ্ছে আমি ব্যাখ্যা দিব। আশা করি আসলে তোমরা হচ্ছে গুচ্ছ ইউনিভার্সিটির একটা কোশ্চেন সলভ করে যাবা। সেটা হচ্ছে গুচ্ছ ইউনিভার্সিটির প্রশ্নটা হচ্ছে নিপাতনে সিদ্ধ শব্দটি কোন ভাষার শব্দ? একটা প্রশ্ন ছিল, নিপাতনে সিদ্ধ শব্দটি কোন ভাষার শব্দ? নিপাতনে সিদ্ধ শব্দটি, নিপাতনে সিদ্ধ নিয়মটি কোন জাতীয় শব্দের বানানে প্রযোজ্য? নিপাতনে সিদ্ধ নিয়মটি 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 কোন জাতীয় শব্দের বানানে শুদ্ধ? কোন জাতীয় শব্দের বানানে শুদ্ধ? শব্দের বানানে শুদ্ধ। শব্দের বানানে কি বলতো? শুদ্ধ। এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নটা রাইট উত্তর তোমরা হচ্ছে কোনটা দিবা? আচ্ছা, ওই জায়গায় আছে। তার মানে খেয়াল করে হচ্ছে নিপাতনে সিদ্ধ নিয়মটি কোন জাতীয় শব্দের বানানে শুদ্ধ? কোন জাতীয় শব্দের? অপশন এ দিলাম হচ্ছে ধরো হচ্ছে অর্ধ তৎসম। অপশন এ হচ্ছে অর্ধ তৎসম। অপশনে বি হচ্ছে তৎসম। সি নাম্বার দিলাম হচ্ছে দেশি শব্দ, তদ্ভব শব্দ।
তাহলে এই জায়গায় কোনটা হবে রাইট শব্দ একটু বলতে পারবা? কোনটা হবে রাইট শব্দ? কোনটা হবে রাইট শব্দ? একটু আওয়াজ দাও তো, কোনটা? এই প্রশ্নটা হচ্ছে গুচ্ছ ইউনিভার্সিটিতে আসছিল। এই প্রশ্নটা হচ্ছে গুচ্ছ ইউনিভার্সিটিতে আসছিল। দেখি তোমরা একটু এটা আমাকে অবশ্যই জানাবা, কারণ এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। এটার আমি একটু ব্যাখ্যা দিয়ে দিব যাতে সারা জীবনের জন্য তোমার হচ্ছে এই প্রবলেমটা সলভ হয়ে যায়। অলরেডি হচ্ছে মিমাইয়া রহমান উত্তর দিয়েছে। আচ্ছা, মহিযোগীন্দ্র, মহাযোগীন্দ্র এরকম উত্তর দিয়েছে। ঠিক আছে, এ অর বি, এ অর বি কোনটা রাইট উত্তর হবে একটু বলো। কোনটা রাইট উত্তর হবে একটু বলো, দ্রুত দ্রুত। এটা হচ্ছে মহি, ম হয়দিরিকে আর কি মহি, আর এটা হচ্ছে প্রতি। ঠিক আছে, প্রতি যোগ ইত, প্রতইত, প্রতীত, রসিত ইত মানে হচ্ছে প্রতীতি। ঠিক আছে, প্রতীতি। আর একটা হচ্ছে মহিযোগ কি বলতো, ইন্দ্র। আশা করি এই জায়গাটা তোমার হচ্ছে ক্লিয়ার। এই জায়গাটার মধ্যে একটু কথা খেয়াল করো। নিপাতনে সিদ্ধ নিয়মটি কোন জাতীয় শব্দের বানানে শুদ্ধ? এটা রাইট উত্তর হচ্ছে অর্ধ তৎসম না, তদ্ভব না। রাইট উত্তর হচ্ছে কি বলতো, তৎসম। কিভাবে? এটা হচ্ছে কি বলতো, তৎসম। এইভাবে কিভাবে বুঝবো? কারণ হচ্ছে নিপাতনে মানে কি, নিয়ম বহির্ভূত। এই যে সিদ্ধ বানানটা, সিদ্ধ বানানটা কোন বর্ণ বলতো, হচ্ছে যুক্ত বর্ণ। শুদ্ধ বর্ণটা কোন বর্ণ? যুক্ত বর্ণ। সাধারণত যুক্ত বর্ণ যদি কোনো একটা শব্দের মধ্যে থাকে, তাহলে এটা কোন শব্দ হবে? তৎসম শব্দ হবে। কোন শব্দ হবে? তৎসম শব্দ হবে। কোন শব্দ হবে? তৎসম শব্দ হবে। কোন শব্দ? তৎসম শব্দ। ঠিক আছে, তার মানে এটা রাইট উত্তর কোনটা হবে? অলরেডি হচ্ছে তোমরা বুঝতে পেরেছো এটা রাইট উত্তরটা কোনটা হবে। এবার তাইলে আমরা যেটা কাজ করব সেটা একটু দেখো। এবার হচ্ছে খেয়াল করো, কোনো একটা শব্দ দেখলে যাতে তোমরা বলতে পারো এই শব্দটা কোন ভাষার, এটা কি তোমাদের জন্য জানা দরকার কি দরকার না, সেটা একটু বলো। কোনো একটা শব্দ কোন ভাষা থেকে আসছে এটা তোমাদের জানার দরকার আছে কি না? আছে। তার মানে খাতায় একটু লিখে ফেলবা। শব্দের শ্রেণীবিভাগটা অনেক কারণে গুরুত্বপূর্ণ, কারণ শব্দ থেকে একটা প্রশ্ন মাস্ট আসবে। শব্দ থেকে যদি তোমাকে আমি সাজেশন দেই, তাহলে সাজেশন অংশের মধ্যে দেখবা, সাজেশন অংশের মধ্যে শব্দের টপিক সাজেশনটা আগে নাও, দেন হচ্ছে আমি তৎসম বা সংস্কৃত শব্দ বলছি। 1 নাম্বার শব্দের শ্রেণীবিভাগের মধ্যে নাম্বার 1-এ আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে তুমি হচ্ছে বিদেশি শব্দটাকে গুরুত্ব দিবা। বিদেশি শব্দ, বিদেশি শব্দের মধ্যে সবচেয়ে বেশি তুমি গুরুত্ব দিবা হচ্ছে পর্তুগিজ। কি দিবা? পর্তুগিজ, পর্তুগিজ। তারপরে কি দিবা? কি? ফার্সি। তারপরে কি দিবা? ফার্সি। তারপরে কি দিবা? আরবি। আরবি। এই শব্দগুলোর উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিবা। পর্তুগিজ, ফার্সি, তারপরে কি বলতো, আরবি। এটার উপরে গুরুত্ব দিবা। তারপরে গুরুত্ব দিবা তুমি হচ্ছে খাঁটি বাংলা শব্দ। খাঁটি বাংলা শব্দের উপরে গুরুত্ব দিবা। খাঁটি বাংলা প্লাস হচ্ছে দেশি শব্দের উপরে গুরুত্ব দিবা। খাঁটি বাংলা শব্দ প্লাস হচ্ছে কোন শব্দ? দেশি শব্দের উপরে গুরুত্ব দিবা। 3 নাম্বারটার উপরে তোমাকে আমি গুরুত্ব দিতে বলবো সেটা হচ্ছে মিশ্র শব্দ। বলতো কোন শব্দ? মিশ্র শব্দের উপরে গুরুত্ব দিবা। কোন শব্দ? মিশ্র শব্দের উপরে গুরুত্ব দিবা। 4 নাম্বারে দিবা হচ্ছে অর্থ অনুসারে শব্দ। অর্থগতভাবে শব্দের মধ্যে, অর্থগত শব্দের মধ্যে তুমি হচ্ছে যৌগিক শব্দের ছন্দগুলা, যৌগিক শব্দ, তারপরে হচ্ছে রূঢ় শব্দ, তারপরে হচ্ছে যোগরূঢ়। এই যে যোগরূঢ়, এইগুলার উপরে তুমি হচ্ছে গুরুত্ব দিবা। তারপরে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির জন্য হচ্ছে শব্দ গঠন। কোন গঠন বলতো? শব্দ গঠন। শব্দ গঠন মানে কি? শব্দ কি কি উপায়ে গঠিত হয় সেটার জন্য গুরুত্ব দিবা। এবং হচ্ছে 5 নাম্বারটা যেটা হচ্ছে গঠন অনুসারে শব্দ, যেটা গঠন অনুসারে শব্দের মধ্যে দেয়া আছে মৌলিক এবং কোন শব্দ? সাধিত শব্দ। মৌলিক এবং কোন শব্দ? সাধিত শব্দ। এই টপিকসগুলোর উপর ডেফিনেটলি হচ্ছে তোমাকে গুরুত্ব দিতে হবে।
এই টপিকসগুলোর উপর তোমাকে হচ্ছে ডেফিনেটলি হচ্ছে গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? তাইলে তোমরা হচ্ছে খেয়াল করো, এই মুহূর্তে তোমাদের যেই জায়গাটা এখন পর্যন্ত আমার ধারণা তোমাকে পড়ানো হয়নি, বাট যেই জায়গা থেকে তোমার পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, ওই জায়গাগুলা আমি এই মুহূর্তে টাচ করব, এবং যে জায়গাগুলো হয়তো তুমি পড়োনি বাট তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেই জায়গাগুলো নিয়ে আমি হচ্ছে এই মুহূর্তে অ্যাট এ গ্লান্স একটু কথা বলবো, ঠিক আছে? তাইলে হচ্ছে তোমরা একটু এই জায়গাটা একটু লিখে নাও, তোমরা এই জায়গাটা একটু লিখে নাও, তাইলে হচ্ছে আমি হচ্ছে ক্লাসটা শুরু করছি। ঠিক আছে, এবার তাহলে তোমরা লিখা কমপ্লিট করো। যেমন দেখো, মিশ্র শব্দটা নিয়ে আজকে আমি প্রথমত হচ্ছে ক্লাসটা স্টার্ট করতে চাচ্ছি। মিশ্র শব্দ, দেখো মিশ্র শব্দগুলো আমরা মুখস্থ করতে করতে অনেক বড় হয়েছি, বাট আজকে আমরা মুখস্থ করব না। দেখো হচ্ছে আমি একটা শব্দ লিখলাম রাজা বাদশাহ, কি লিখলাম বলো তো? রাজা বাদশাহ, একটাও তোমার মুখস্থ করতে হবে না, রাজা বাদশাহ। আবার লিখলাম কি বলতো? হচ্ছে শাক সবজি, রাজা বাদশাহ, তারপরে কি লিখছি বলতো? শাক সবজি, কি লিখেছি? শাক সবজি। এরপরে খেয়াল করো, হেড মৌলবি, আরেকটা শব্দ লিখলাম কি? হেড মৌলবি, কি লিখছি? হেড মৌলবি, কি লিখছি বলতো? হেড মৌলবি। তারপরে কি লিখছি? হচ্ছে ডাক্তারখানা, কি লিখছি বলতো? ডাক্তারখানা। তোমরা একটু একটাও মুখস্থ করার দরকার নেই, আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট দেখে 10টা হচ্ছে মিশ্র শব্দ বলে দিচ্ছি। ডাক্তারখানা, ঠিক আছে? ডাক্তারখানা। তারপরে হচ্ছে আরেকটা মিশ্র শব্দ বললাম, সেটা হচ্ছে হেডমাস্টার, হেড পণ্ডিত, সরি আরেকটা শব্দ লিখলাম হেড পণ্ডিত, হেড পণ্ডিত। তারপরে লিখলাম হচ্ছে হাফ হাতা, হাফ হাতা, ঠিক আছে? এই জায়গায় লিখলাম হচ্ছে হাফ হাতা। তারপরে হচ্ছে আরেকটা শব্দ লিখলাম বে টাইম, বে টাইম। তারপরে হচ্ছে সোনার হরিণ, আরেকটা শব্দ লিখলাম হচ্ছে নিটল। তারপরে আরেকটা শব্দ লিখলাম হচ্ছে সোনার হরিণ, সোনার হরিণ। আরেকটা শব্দ লিখলাম কি বলতো? হচ্ছে চাবি কাঠি, আরেকটা শব্দ লিখলাম কি বলতো? হচ্ছে চাবি কাঠি। এই একটা শব্দেরও তোমার কি করতে হবে না? মুখস্থ করতে হবে না, একটা শব্দ তোমার মুখস্থ করতে হবে না, বাট হচ্ছে আমি টেকনিক্যালি তোমাকে বলে দিব, তাইলে এই জায়গাগুলা থেকে তুমি হচ্ছে জায়গাগুলা কোশ্চেনগুলা কমন পেয়ে যাবা। দেখো হচ্ছে রাজা বাদশাহ এবং শাক সবজি এবং হেড মৌলবি, তারপর হচ্ছে হাফ হাতা, তারপরে হচ্ছে হেড মৌলবি, ডাক্তারখানা, বে টাইম, চাবিকাঠি। আরেকটা লিখলাম হচ্ছে আরেকটা শব্দ হচ্ছে পকেট মার, এটাও প্রায় সময় পরীক্ষা আসে, পকেট মার। এই পকেট মারটা কোন দুইটা শব্দের সমন্বয়ে গঠিত মিশ্র শব্দ? পকেট মার। মাসুম স্বাগত বলতেছেন, ভাইয়া কেমন আছেন? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আচ্ছা, এবার তাহলে খেয়াল করো, এইগুলা কি তোমরা মুখস্থ ছাড়া জানার ইচ্ছা আছে? মুখস্থ ছাড়া, মুখস্থ ছাড়া তোমাদের জানার ইচ্ছা আছে? মুখস্থ ছাড়া। এবার দেখো, এবার আমরা একটু ছোটবেলার দিকে চলে যাব। ছোটবেলা দেখবা রাজা বাদশাহ দুই ভাই বাংলা সিনেমায়, তারা হচ্ছে কি করেছে? রাজা বাদশাহ দুই ভাই, তারা হচ্ছে মা বাবার সাথে পিকনিকে গিয়েছে বা ট্যুরে গিয়েছে, সিনেমার ভিলেন তাদের উপর হামলা করছে, হামলা করার পরে রাজা বাদশাহ তারা দুইজন দুই দিকে হারিয়ে গিয়েছে, এবং রাজা পরবর্তীতে বিসিএস দিয়া পুলিশ ক্যাডার হয়েছে। চিন্তা করো, রাজশাহী ইউনিভার্সিটি চান্স পাইছে, এবং চান্স পাওয়ার পরে সে বিসিএস দিয়ে কি হয়েছে? পুলিশ ক্যাডার বা এএসপি হয়েছে। আর বাদশাহ সন্ত্রাসীর কাছে বড় হয়েছে, সে কি হয়েছে? শীর্ষ সন্ত্রাসী। বাংলা সিনেমার লাস্টের মাইক যেটা হয়, একদম ড্রামের ভিতরে ডিসিম ডিসিম ইয়াহু ইয়াহু যে মারামারি হয়, এই কঠিন মাইরের সময় রাজা গুলি করতে যায়, তখন বাদশার মা ঈশা বলে, বাদশা মারিস না, রাজা তোর ভাই। এই যে রাজা লিখতে কয় বর্ণ? দুই বর্ণ। বাদশা লিখতে কয় বর্ণ? তিন বর্ণ।
তাহলে 2 এবং 3-এর মধ্যে পার্থক্য আছে কি নাই? আছে। রাজা খায় কি? শাক। আর বাদশা খায় কি? সবজি। আবার সবজি মানে হচ্ছে অনেকে আবার মনে করে ওই যে হাতের ভিতরে এরকম বইটা বইটা খায় না, আবার সবজি সবজি। সবজি মানে আবার ওই সবজি না। তার মানে রাজা লিখতে 2 বর্ণ, বাদশা লিখতে কয় বর্ণ? 3 বর্ণ, শাক লিখতে 2 বর্ণ, সবজি লিখতে কয় বর্ণ? 3 বর্ণ। তাহলে রাজা বাদশা শাক সবজির মধ্যে পার্থক্য আছে কি নাই? ইয়েস অর নো? ইয়েস অর নো একটু বলো। মানে হচ্ছে রাজা বাদশা এবং শাকসবজির মধ্যে পার্থক্য আছে কি নাই? পার্থক্য আছে। পার্থক্য মানে কি বলতো? তফাৎ। পার্থক্য মানে কি বলতো? তফাৎ। বলো পার্থক্য মানে কি? তফাৎ। পার্থক্য মানে কি? তফাৎ। রাজা বাদশার মধ্যে কি আছে? পার্থক্য আছে। পার্থক্য আছে বইলা না বইলা বললাম আমি কি আছে বলতো? তফাৎ আছে। এই ততে কি বুঝলাম আমি বলতো? তৎসম। ততে কি বুঝলাম? তৎসম। তার মানে এবার খেয়াল করো, এই যে রাজা শব্দটা, ততে কি বুঝলাম? তৎসম। এই ফাতে কি বুঝলাম বলতো? ফার্সি। ফাতে কি বুঝলাম? ফার্সি। তার মানে হচ্ছে বাদশা শব্দটা কি বলতো? ফার্সি। তার মানে এই তফাৎ কথাটার মাধ্যমে রাজা বাদশাটা তোমার হচ্ছে মনে থাকলো। আবার দেখো, শাক শব্দটা কি বলতো? তৎসম। এবং হচ্ছে সবজি শব্দটা কি বলতো? ফার্সি। আশা করি এই দুইটা কি কি হয়ে গেল তোমার হচ্ছে সমাধান হয়ে গেল। তুমি কিভাবে মনে রাখলা? রাজা লিখতে রাজা বাদশার মধ্যে কি আছে? পার্থক্য। পার্থক্য মানে কি? তফাৎ। শাকসবজির মধ্যে কি আছে? তফাৎ আছে। তফাৎ মানে কি বলতো? পার্থক্য। আশা করি তোমার এই প্রবলেমটা সলভ হয়ে গেল। এবার তাহলে হেড মৌলবি। হেড মৌলবি কি? যারা মানে হচ্ছে অনেক বড় মানের মানে মাদ্রাসার প্রিন্সিপাল বা হুজুর। তুমি তোমার এলাকায় দেখে থাকবা যারা হচ্ছে হেড মৌলবি, তারা হচ্ছে মানুষের বাড়িতে খাইতে খাইতে অনেক বেশি কি হয়? মোটা হয়। তো মোটা হইলে খাইতে খাইতে অসুস্থ হয় এক সময়। অসুস্থ হইলে তারা কই যায়? ডাক্তারখানায় যায়। বলো কোথায় যায়? ডাক্তারখানায় যায়। তারা মানুষের বাড়িতে কি গিয়ে কি খায়? আলু ভর্তা সবজি খায় নাকি ভালো ভালো মানের খাবার খায়? বেসিক্যালি হচ্ছে ভালো মানের খাবার খায়। তাহলে এই মৌলবীর নাম কি? হেড মৌলবী ইফাত কোম্পানির আটা ময়দা সুজি খায়। কোন কোম্পানির? ইফাত কোম্পানির আটা ময়দা সুজি খায়। কোন কোম্পানির? ইফাত কোম্পানির আটা ময়দা সুজি খায়। এবার দেখো, এই এই হেডটা কি বলতো? ইংরেজি। ডাক্তারটা কোন শব্দ বলতো? ইংরেজি। এবার ফাতে কি বুঝবো? ফার্সি। তাহলে মৌলবি কোন শব্দ? ফার্সি। খানা কোন শব্দ বলতো? ফার্সি। তাহলে হেড মৌলবি কোন শব্দ বলতো? ফার্সি শব্দ। কোন শব্দ? ফার্সি শব্দ। কোন শব্দ? ফার্সি শব্দ। এই চারটা আশা করি তোমার কি হয়েছে? ক্লিয়ার হয়েছে। এবার দেখবা সেটা হচ্ছে হেড পণ্ডিত। হেড পণ্ডিত দেখবা আগে প্রাইমারি স্কুলের টিচাররা কম টাকা বেতন পাইতো, এই জন্য তারা কৃপণ টাইপের ছিল। এই কারণে তারা বেশি হচ্ছে টাকা খরচ করে জামা কাপড় বানাইতো না। তাহলে এই হেড পণ্ডিত যেহেতু কৃপণ টাইপের মানুষ ছিল, তারা কেমন টাইপের কাপড় চোপড় পরতো? হাফ আতা। তাহলে হেড পণ্ডিত মানে হচ্ছে কৃপণ না বইলা বললাম আমি ইতর টাইপের মানুষ ছিল। কেমন মানুষ ছিল ভাইয়া? ইতর টাইপের মানুষ ছিল। তাহলে এই যে হেডটা কোন শব্দ বলতো? ইংরেজি। হেডটা কোন শব্দ? ইংরেজি। এই হাফটা কোন শব্দ বলতো? ইংরেজি। হাফটা কোন শব্দ? ইংরেজি। যেহেতু হচ্ছে খেয়াল করো, এই ততে আমি কি বুঝবো? তৎসম। ততে কি বুঝলাম? তৎসম। এই যে হচ্ছে পণ্ডিত, পণ্ডিতটা কোন শব্দ বলতো? তৎসম। কারণ কি? সাধারণত যুক্ত বর্ণ থাকলে কি হবে? তৎসম। সাধারণত যুক্ত বর্ণ থাকলে কি হবে? তৎসম। তার মানে হেড পণ্ডিত কেমন টাইপের মানুষ? ইতর টাইপের মানুষ। তাই তিনি কেমন কাপড় চোপড় পরেন? হাফ হাতা কাপড় চোপড় পরেন। কেমন কাপড় চোপড় পরেন? হাফ হাতা কাপড় চোপড় পরেন। তার মানে হচ্ছে হাফটা ইংরেজি, হাতাটা হচ্ছে কোন শব্দ? তদ্ভব। হাতাটা কোন শব্দ বলতো? তদ্ভব। হাতাটা কোন শব্দ? তদ্ভব। হাতাটা কোন শব্দ? তদ্ভব। তার মানে হচ্ছে 10টারও বেশি ট্রিক্সের মধ্যে অলরেডি 6টা শব্দের কনফিউশন তোমাকে আমি হচ্ছে ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, এবার তাইলে দেখো হচ্ছে বাকিগুলো আমি একটু হচ্ছে ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, এবার তাইলে দেখো হচ্ছে বে টাইম। বে টাইম মানে কি বলতো? অবসর সময় বা লিজার পিরিয়ড। এই যে অনেকে এই ঈদের ছুটিতে ফ্রিলি কি করছে? ঘোরাফেরা করছে, অনেকে পড়াশোনা করছে। এবার বে টাইম মানে কি? অবসর সময় যখন কেউ পায়, তখন তার পাইলে তার মাথার ভিতরে উল্টাপাল্টা জিনিস ঘুরে। তার মানে হচ্ছে বে টাইম পাইলে সে কি করে? উল্টাপাল্টা কাজ করে। পাই, তাইলে হচ্ছে বে হচ্ছে কোন ভাষার শব্দ? ফার্সি। বে কোন ভাষার শব্দ? ফার্সি। আর টাইমটা কি বলতো? ইংরেজি। টাইমটা কি বলতো? ইংরেজি। তার হচ্ছে বে টাইম পাইলে হচ্ছে উল্টাপাল্টা চিন্তা করে। বে টাইম পাইলে কি করে? উল্টাপাল্টা চিন্তা করে। আশা করি উত্তরটা তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো হচ্ছে চাবিকাঠির কথা চিন্তা করো।
চাবিকাঠি। তুমি মনে করো তুমি যে মেয়েটাকে ভালোবাসো বা যে মেয়েটাকে পছন্দ করো, তুমি মনে করতেছো তোমার জীবনের চাবিকাঠিটা একটা মেয়ের কাছে। ওই মেয়েটার নাম কি বলতো? প্রভা। মেয়েটার নাম কি? প্রভা। মেয়েটার নাম কি? প্রভা। পরে ফলা প্র বয়কার বা, প্রভা। মেয়েটার নাম কি বলতো? প্রভা। এই পথে কি বুঝবো? পর্তুগিজ। পথে কি বুঝবো? পর্তুগিজ। আর কাঠিটা কি বুঝবো বলতো? বাংলা। কাঠিটা কি বুঝবো? বাংলা। তার মানে হচ্ছে চাবিটা কি বলতো? পর্তুগিজ। চাবিটা কি? পর্তুগিজ। আর কাঠিটা কোন শব্দ? হচ্ছে বাংলা। কাঠিটা কোন শব্দ? বাংলা। তার মানে হচ্ছে চাবি কাঠি, তারপরে হচ্ছে কি বলতো? চাবি কাঠি, তারপরে কি? চাবি কাঠি হচ্ছে, চাবিটা হচ্ছে পর্তুগিজ, আর কাঠিটা কি বলতো? বাংলা। আশা করি তোমার হচ্ছে এই প্রবলেমগুলো সলভ হয়ে গিয়েছে। এবার দেখো হচ্ছে নিটল, একটা ছেলের নাম। আমি হচ্ছে আমার লাইফে আমার ফ্রেন্ড আছে একটা নিটল নামে, এবং হচ্ছে নিটলের কাছে চাকরিটা হচ্ছে কেমন? সোনার হরিণ। চাকরিটা হচ্ছে কেমন বলো? সোনার হরিণ। চাকরিটা কেমন? সোনার হরিণ। এই জায়গার ভিতরে চাকরিটা কেমন? সোনার হরিণ। এবং হচ্ছে নিটল হচ্ছে একটা মানুষের নাম, এবং সোনার হরিণ হচ্ছে একটা পশুর নাম। খেয়াল করো, মানুষ এবং সোনার হরিণের একটা কমন রোগ হইতে পারে। এই রোগটার নাম কি বলতো? বাত রোগ। বলতো কোন রোগ? বাত রোগ। বলতো কোন রোগ? বাত রোগ। কোন রোগ? বাত রোগ। এই নিটা হচ্ছে কোন শব্দ বলতো? বাংলা। নিটা কোন শব্দ বলতো? বাংলা। আর টলটা কি বলতো? তৎসম। টলটা কি বলতো? তৎসম। সোনার হরিণ, সোনারটা কি বলতো? বাংলা। আর হরিণটা কি বলতো? তৎসম। হরিণটা কি বলতো? তৎসম। হরিণটা কি বলতো? বেসিক্যালি তৎসম। হরিণটা কি? তৎসম। এই যে জায়গাগুলো আছে, এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো যদি তুমি মুখস্থ রাখো, মুখস্থ নির্ভর যদি তুমি পরীক্ষা দিতে চাও, তাহলে অবশ্যই কিন্তু তুমি ধরা খাবা। অবশ্যই কিন্তু তুমি কি করবা? ধরা খাবা। কিন্তু এই জায়গাগুলো যদি তুমি টেকনিক্যালি পড়তে চাও, তাহলে অবশ্যই তুমি এভাবে পড়ো, তাইলে হচ্ছে তুমি হচ্ছে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা। পকেট মার। পকেট মার, ধরো হচ্ছে তুমি রাস্তাঘাটে বের হয়েছে, তোমার পকেটটা মেরে গিয়েছে, মেরে দিয়েছে কোনো একটা মেয়ে। এই যেই মেয়েটা পকেটটা মারলো, এই মেয়েটার নাম কি বলতো? ইভা। পকেটটা যে মারলো মেয়েটার নাম কি বলতো? ইভা। পকেটটা যে মারলো মেয়েটার নাম কি? ইভা। রশ্মি বয়কার বা, ইভা। তাহলে পকেটটা কোন শব্দ? ইংরেজি। আর মারটা কোন শব্দ বলতো? বাংলা। তাহলে পকেট মারটা কোন শব্দ বলতো? ইংরেজি প্লাস হচ্ছে কি বলতো? বাংলা। ইংরেজি প্লাস হচ্ছে কি? বাংলা। এই যে দেখো, আমি কথা বলেছিলাম 10টা, 10টারও বেশি হচ্ছে আমি তোমার সাথে শেয়ার করেছি। ঠিক আছে, 10টারও বেশি হচ্ছে শেয়ার করছি, যে প্রশ্নগুলো হচ্ছে তোমার পরীক্ষার জন্য অনেক বেশি, অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আরেকটা শব্দ বলে দিই, সেটা হচ্ছে আইনজীবী। আরেকটা শব্দ আমি তোমাকে বলতে চাই, সেটা হচ্ছে কোনটা? আইনজীবী। দেখো, আইনজীবী, এই আইনজীবী শব্দটা প্রায় সময় পরীক্ষা আসে। আইনজীবী। এবার আইন সংক্রান্ত বেশিরভাগ শব্দই আরবি, তবে আইন, দরবার, দারোগা, নালিশ, চাপরাশি, মানে হচ্ছে পেশকার, পেয়াদা, এই শব্দগুলা কোন শব্দ বলতো? ফার্সি। তাহলে আইনজীবীরা দেখবা প্রথমত তোমার সাথে কথা বলবে একদম নর্মাল একটা টুনে বলবে। যে কোনো একটা মামলা, মার্ডার কেসের মামলা, তারা এমন ভাবে বলবে যাতে হচ্ছে সে চাইলে এক মুহূর্তে এটাকে তোমাকে ওই জামিনে মুক্ত করতে পারে, বা তোমাকে বেকরুজ খালাস দিতে দিতে পারে। মানে 302 ধারাটাকে এমন ভাবে বলবে যে হচ্ছে তার মামুর বাড়ি খালু হচ্ছে রায়টা দিয়া দিবে রাষ্ট্রপতির, রাষ্ট্রপতির মানে হচ্ছে কাছ থেকে আদেশটা নিবে আর কি। প্যানাল কোডের 500, প্যানাল কোডে হচ্ছে 55-এর কতে রাষ্ট্রপতির কাছ থেকে সে হচ্ছে মৃত্যুদণ্ড মাফ করে দিবে, এমন কিছু। অথবা হচ্ছে প্যানাল কোডের 54 নম্বর ধারা থেকে বলবে যে হচ্ছে সরকার হচ্ছে কি করবে? মৃত্যুদণ্ড মাফ করে দিবে, এরকম কিছু একটা বলবে। আসলে আইনজীবীদের কথার মধ্যে কি থাকে? ফাঁদ থাকে। কি থাকে? ফাঁদ থাকে। কি থাকে বলতো? ফাঁদ থাকে। তাহলে ফাতে কি বুঝবো? ফার্সি। ফাতে কি বুঝবো? ফার্সি। এবার তাইলে নেক্সট হচ্ছে এই ততে কি বুঝবো? তৎসম। জীবী সংক্রান্ত শব্দ কি বলতো? তৎসম। জীবী সংক্রান্ত শব্দের নাম কি বলতো? তৎসম। জীবী সংক্রান্ত শব্দের নাম কি বলতো? তৎসম। এবার এবার তাইলে আমি তোমাদেরকে এমন একটা জায়গার মধ্যে কথা বলবো, যে জায়গাগুলা তোমরা আসলে অনেকে গুরুত্ব দেও না, বাট এই জায়গাগুলা থেকে অনেক বেশি পরীক্ষায় কোশ্চেন আসে।
ঠিক আছে, এই মুহূর্তে খাতায় লিখবে হচ্ছে রং সংক্রান্ত তথ্যাবলী। রং সংক্রান্ত রং বিষয়ক তথ্যাবলী দিব। রং বিষয়ক তথ্যাবলী, রং বিষয়ক তথ্যাবলী এই জায়গাগুলা থেকে তোমার পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, রং সংক্রান্ত তথ্যাবলীর মধ্যে প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে সংস্কৃত। সংস্কৃত শব্দটা বললাম, সংস্কৃত দেখো, একটা মেয়ের নাম হচ্ছে কমলা। কমলা নীল শাড়ি পরে, নীল শাড়ি পরে, নীল শাড়ি পরে, নীল শাড়ি পরে, কমলা কোন শাড়ি? কমলা নীল শাড়ি পরে। এবার লিখবো হচ্ছে নীল শাড়ি পরে ধূসর মনে, ধূসর মনে, ধূসর মনে গায়ে হলুদ অনুষ্ঠানে যাচ্ছে, গায়ে হলুদ অনুষ্ঠানে যাচ্ছে, গায়ে হলুদ অনুষ্ঠানে যাচ্ছে, গায়ে হলুদ গায়ে হলুদে যাচ্ছে লিখলাম, গায়ে হলুদে যাচ্ছে, এতটুক লিখলাম আমি, গায়ে হলুদে যাচ্ছে। এই জায়গায় কমলা নীল শাড়ি পরে ধূসর মনে গায়ে হলুদে যাচ্ছে। কোথায় যাচ্ছে? গায়ে হলুদে যাচ্ছে। এই জায়গাটা তুমি দেখো হচ্ছে কমলা, তারপর হচ্ছে নীল, তারপরে কি ধূসর, তারপরে কি হলুদ। এই চারটা রঙের নাম হচ্ছে সংস্কৃত বা কোন শব্দ বলতো? তৎসম। তাহলে এটা কোন শব্দ বলতো? তৎসম বা সংস্কৃত। এবার তাইলে খেয়াল করো, এই জায়গাটাকে আগে, এই জায়গাটা অনেক সহজ ছিল বিদায় এই জায়গা থেকে আমরা কি করতাম সেটা হচ্ছে, এই জায়গাটা আগে আমরা হচ্ছে ইজিলি পড়াইতাম, বাট হচ্ছে এই জায়গাগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে। আগে আমরা এইভাবে পড়াই দিতাম, সেটা হচ্ছে নীল তৎসম, চকলেট মেক্সিকান, ম্যাজেন্টা ইতালি, এছাড়া বাকি সকল রঙের নাম হচ্ছে কি বলতো? ফার্সি। বাট এই জায়গাটা অনেক 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 চেঞ্জ হয়ে গেছে। সো এই জায়গাটা তোমরা আশা করি গুরুত্ব দিয়ে পড়বা। ঠিক আছে, এই মুহূর্তে দেখো তোমরা যেই টপিক্সটার উপরে গুরুত্ব দাও না, এমন একটা টপিক্স নিয়ে আজকের ক্লাসে আমি একটু কথা বলবো, সেটা হচ্ছে জ্যোতিচ্ছেদ বা বিরাম চিহ্ন। আচ্ছা বলো তো, জ্যোতিচ্ছেদ বা বিরাম চিহ্নের মধ্যে পার্থক্য আছে কি নাই? জ্যোতিচ্ছিন্ন বা বিরাম চিহ্ন, জ্যোতিচ্ছেদ এবং বিরাম চিহ্নের মধ্যে পার্থক্য আছে কি না? ইয়েস অর নো? জ্যোতিচ্ছেদ বা বিরাম চিহ্ন থেকে কয়টা পার্টে প্রশ্ন আসতে পারে দেখো। আচ্ছা, কয়টা বিরাম চিহ্নে কয় সেকেন্ড থামতে হবে সেটা নিয়ে তোমাদের কার কার বা বা হচ্ছে একটু খেয়াল করো। বিরাম চিহ্ন, বিরাম, বিরাম বা জ্যোতিচ্ছেদ, জ্যোতিচ্ছেদ নিয়ে বিরাম চিহ্ন বা জ্যোতিচ্ছেদ, বিরাম চিহ্ন বা জ্যোতিচ্ছেদের উপরে কি কি প্রশ্ন হতে পারে? বিরাম চিহ্নের জনককে, তারপরে হচ্ছে কয়টি বিরাম চিহ্ন আছে, তারপরে হচ্ছে ধরো হচ্ছে বিরতিকাল, তারপরে হচ্ছে কি বলতো? বিরতিকাল, তারপরে হচ্ছে কি ব্যবহার। এই চারটা পার্টের উপরে তোমার হচ্ছে কোশ্চেনটা হয়ে থাকে। কয়টা পার্টের উপরে? চারটা পার্টের উপরে হচ্ছে কোশ্চেনগুলো হয়ে থাকে। ঠিক আছে, এই টপিকসটাকে যদি তুমি হচ্ছে টেকনিক্যালি যদি পড়তে চাও, তাইলে আমার একটা প্রশ্ন আছে তোমাদের জন্য। জ্যোতিচ্ছেদ এবং বিরাম চিহ্নের পার্থক্য কার কার, জ্যোতিচ্ছেদ এবং বিরাম চিহ্নের মধ্যে পার্থক্য সত্যিকার অর্থে আছে কি নাই, এটা একটু আমাকে একটু জানাবা আগে। ঠিক আছে, এই চারটা বিষয় তোমরা মাথায় রাখবা। তাহলে আমি একটু লাইন লিখবো, একটা টেকনিক লিখতেছি দেখো, একটা টেকনিক। টেকনিকটা লিখলাম, লেখলাম হচ্ছে দেশ ভাগের, দেশ ভাগের 100 বছর আগে, 100 বছর আগে, আগে বিদ্যাসাগর, দেশ ভাগের 100 বছর আগে বিদ্যাসাগর, বিদ্যাসাগর, আচ্ছা দেশ ভাগের কত বছর আগে? 100 বছর আগে। এই কথাটা একটু খেয়াল করো। আমাদের দেশটা ভাগ হয়েছে কত সালে? 1947 সালে। তার মানে তার 100 বছর আগে, তার মানে সালটা কত?
1847 সালে। 1800 কত সালে? 47 সালে বিদ্যাসাগর কি করেন? বেবির জনক্ষণ। কার জনক্ষণ? বেবির জনক্ষণ। বেবির জনক্ষণ। কার জনক্ষণ? বেবির জনক্ষণ। এই কথাটা মনে রাখলে তোমার হচ্ছে সারা জীবনে প্রবলেম সলভ। এই কথাটা একটু মুখস্থ রাখতে হবে। দেশভাগের 100 বছর আগে বিদ্যাসাগর বেবির জনক্ষণ। দেশভাগের কত বছর আগে? 100 বছর আগে। আমরা জানি 1947 সালে দেশ ভাগ হয়েছে, তার কত বছর আগে? 100 বছর আগে। সালটা কত? 1847 সালে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেবি। এই বেতে বুঝবো হচ্ছে আমি বেতাল পঞ্চবিংশতি। বেতে কি বুঝবো? বেতাল পঞ্চবিংশতি। বেতে কি বুঝবো? বেতাল পঞ্চবিংশতি। আর বিতে কি বুঝবো? বিরাম চিহ্ন। বিতে কি বুঝবো বলতো? বিরাম চিহ্ন। তার মানে হচ্ছে বেতাল পঞ্চবিংশতিতে সর্বপ্রথম, বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে সর্বপ্রথম বিদ্যাসাগর বিরাম চিহ্নের প্রয়োগ করেন। কত সালে? 1847 সালে। কত সালে? হচ্ছে 47 সালে। শাহিনুর বলতেছে ভাইয়া ক্লাসটা রেকর্ডেড রাখেন। হ্যাঁ ইনশাল্লাহ হচ্ছে রেকর্ড থাকবে, ডোন্ট বি টেন্স। ঠিক আছে, ক্লাসটা রেকর্ড থাকবে, টেনশন করার দরকার নাই। সেটা হচ্ছে একটু খেয়াল করো। এই জায়গাটা থেকে একটা প্রশ্ন হচ্ছে প্রায় পরীক্ষার সময় আসে। আমি প্রত্যেকটা জায়গায় হচ্ছে টেকনিক হচ্ছে অ্যাপ্লাই করার চেষ্টা করছি, যাতে হচ্ছে তোমরা কঠিন জায়গাটা যাতে সহজ করে পড়তে পারো। এই জায়গা থেকে একটা প্রশ্ন আসে, এই মুহূর্তে এতটুকু পর্যন্ত তোমাদের কনসেপ্ট ক্লিয়ার কিনা সেটা অবশ্যই হচ্ছে তোমরা হচ্ছে কমেন্টসে জানাবা। এবার যে জায়গাটার মধ্যে আমি কথা বলবো সেই জায়গাটা কোনটা একটু দেখবা, সেটা হচ্ছে কোন বিরাম চিহ্নে কতক্ষণ থামতে হয় সেটা নিয়ে একটু খেয়াল করো। আমি একটা ডাক্তারের নাম লিখলাম, সেই ডাক্তার অনেক বিজি থাকে। ডাক্তারের নাম হচ্ছে এটা মনে হয় যে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে না, আমি একটু লিখছি। দেখো, ডাক্তারের নাম হচ্ছে ডক্টর কোদা। ডক্টর কোদা বিজি থাকায়, ডক্টর কোদা কি থাকায়? বিজি থাকায়। ডক্টর কোদা বিজি থাকায়, ডক্টর কোদা বিজি থাকায়, বিজি থাকায় 1 সেকেন্ড করে, 1 সেকেন্ড করে, কয় সেকেন্ড করে? 1 সেকেন্ড করে, 1 সেকেন্ড করে, 1 সেকেন্ড করে হচ্ছে 6টি রুগী দেখে। 1 সেকেন্ড করে 6টি রুগী দেখে। 1 সেকেন্ড করে কয়টা রুগী দেখে? 6টা রুগী দেখেন। 1 সেকেন্ড করে কয়টা রুগী দেখেন? 6টা রুগী দেখেন। ডক্টর কোদা বিজি থাকায় 1 সেকেন্ড করে কয়টা রুগী দেখে? 6টা রুগী দেখে। কয়টা রুগী দেখে? 6টা রুগী দেখে। ঠিক আছে, এই জায়গায় দেখো 1 সেকেন্ড, এই জায়গায় কি বলা আছে বলতো? 1 সেকেন্ড। কয়টা রুগী দেখে? 6টা রুগী দেখে। তার মানে 6টা বিরাম চিহ্নে 1 সেকেন্ড করে থামতে হবে। 6টা বিরাম চিহ্নে কয় সেকেন্ড করে থামতে হবে? 1 সেকেন্ড। এই যে ডতে লিখলাম হচ্ছে ড্যাশ। ডতে কি লিখলাম বলতো? ড্যাশ। এটাতে কয় সেকেন্ড থামতে হবে? 1 সেকেন্ড। এই যে লিখলাম কৌকার কো, এতে লিখলাম হচ্ছে দেখো 2 3 কোলন, কোলন, তারপরে হচ্ছে কি বলতো 3 নম্বরে কোলন ড্যাশ। এরপরে হচ্ছে এই যে 4 নাম্বার দিয়ে লিখলাম হচ্ছে দাড়ি। দাতে কি লিখলাম বলতো? দাড়ি। দাতে কি লিখছি? দাড়ি। দাতে কি লিখেছি? দাড়ি। এবার বর্ষিকার বিতে লিখলাম হচ্ছে বিস্ময়। বিতে কি লিখলাম? বিস্ময়। এবার তাহলে জিতে লিখলাম 6 নম্বরে জিজ্ঞাসা। এই 6টা বিরাম চিহ্নে কয় সেকেন্ড করে থামতে হবে? 1 সেকেন্ড। এই 6টা বিরাম চিহ্নে কয় সেকেন্ড করে থামতে হবে? 1 সেকেন্ড। তাহলে বলো, তোমাদের জন্য এই যে মনে রাখাটা কি সহজ নাকি কঠিন হইল? তোমরা যারা খুলনা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা তাদের জন্য লিখিত অংশের প্রস্তুতি আছে। এই লিখিত অংশের প্রস্তুতি নিতে গেলে তোমাকে অবশ্যই একটা বাক্য শুদ্ধ কিনা, বাক্য সম্পর্কিত তোমার আদ্যপান্ত জানতে হবে। এর জন্য বিরাম চিহ্নের ব্যবহারটা যে কোনো জায়গায় যে কোনো পরীক্ষা আসতে পারে। আচ্ছা,
একজন বলতেছে ভাইয়া একটা স্ক্রিনশট নিবেন, নেন তাইলে স্ক্রিনশট ভাই। ঠিক আছে, আশা করি তোমার স্ক্রিনশট নেওয়া হয়েছে। হ্যাঁ, ওকে। এবার তাইলে দেখো, ধরো অপরিচিত লোক তোমাকে রাস্তাঘাটে তোমাকে হাই বইলা ইশারা দিল, তাইলে কি তোমরা কি থামার দরকার আছে কি নাই? তোমরা আমাকে একটু বলো তো, অপরিচিত একটা লোক রাস্তাঘাটে তোমাকে হচ্ছে কি করলো, হাই দিল, তাহলে হাই দিলে কি তোমার থামার দরকার আছে? নাই। তার মানে হচ্ছে লিখলাম, হাই বললে, হাই বললে থামার দরকার নেই। হাই বললে কি করার দরকার নাই? থামার দরকার নাই। হাই বললে কি করার দরকার নাই? থামার দরকার নাই। হাই বললে কি করার দরকার নাই? থামার দরকার নাই। এবার হাতে কি বুঝলাম বলো তো? হাই পেন। হাতে কি বুঝলাম বলো তো? হাই পেন। এবং রশ্মিতে কি বুঝলাম? ইলেক বা লোপ চিহ্ন। ইলেক বা কোন চিহ্ন? লোপ চিহ্ন। এগুলাতে কি করার দরকার নাই? থামার দরকার নাই। এই যে ব, এই বতে কি বুঝলাম? হচ্ছে বন্ধনী চিহ্ন। এই যে বন্ধনী চিহ্ন তিনটিতে, বন্ধনী চিহ্ন কয়টি বলতো? তিনটি। এই বন্ধনী চিহ্ন তিনটাতেও কি করার দরকার নাই? থামার দরকার নেই। বন্ধনী চিহ্ন এই তিনটাতেও কি করার দরকার নাই? থামার দরকার নাই। হাতে হাইপেন, রশ্মিতে ইলেক বা লোপ, বতে কি বন্ধনী চিহ্ন, এই তিনটাতেও কি করার দরকার নাই? থামার দরকার নাই। তার মানে হচ্ছে এই ব্যাপারটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো, হাই বললে রাস্তাঘাটে অপরিচিত লোক তোমাদেরকে হাই বললে কি করার দরকার নাই? থামার দরকার নেই। ঠিক আছে। ভাইয়া, আচ্ছা, ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য, ন্যাশনাল ইউনিভার্সিটি এবং জিএসটির জন্য কোন বইটা ভালো হবে? ঠিক আছে, তোমরা হচ্ছে আচ্ছা, আরেকজন বলতে চেয়েছো আমাদের পেজে হচ্ছে বইয়ের নামগুলা দেয়া আছে, তোমরা হচ্ছে দেখে নিও। তোমরা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য হচ্ছে বুস্টারটা দেখতে পারো। এরপরে যেটা বলতে চাই সেটা হচ্ছে, তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, দেখো আর কোন কোন বিরাম চিহ্নে কতক্ষণ থামতে হবে সেটা একটু দেখো। সেটা হচ্ছে এই মুহূর্তে দেখবা যে সেমিকোলন লিখলাম, হচ্ছে সেমিকোলন। সেমিকোলনটা হচ্ছে এক বলার দ্বিগুণ সময়। এক বলার কেমন সময়? দ্বিগুণ সময়। এক বলার কেমন সময়? দ্বিগুণ সময়। এটা লাগে। তারপরে হচ্ছে কমা। কমা কি নিচে থাকে না উপরে থাকে? কমা নিচে থাকে, তাহলে আমার তোমার পাগুলা নরমালি কই থাকে? নিচে থাকে। তাহলে কমার আরেকটা নাম কি বলতো? পাদচ্ছেদ। তাহলে কমাতে কতক্ষণ? এক বলতে যে সময় লাগে। এক বলতে যে সময় লাগে। এক বলতে যে সময় লাগে। যে সময় কি করে লাগে? এক বলতে যে সময় লাগে। সেমিকোলন, তারপর হচ্ছে কমা, তারপরে হচ্ছে গেল হচ্ছে কোটেশন বা উদ্ধরণ চিহ্ন। উদ্ধরণ চিহ্ন কোন চিহ্ন? উদ্ধরণ বা কোটেশন চিহ্ন। উদ্ধরণ বা কোন চিহ্ন? কোটেশন চিহ্নতে লিখব এক উচ্চারণে যে সময় লাগে। এক উচ্চারণে যে সময় লাগে। এক উচ্চারণে যে সময় লাগে। যে সময় লাগে। উচ্চারণে যে সময় লাগে, লয়কার লা গয়কার গে। ঠিক আছে, এক উচ্চারণে যে সময় লাগবে। ঠিক আছে, তো হঠাৎ করে আজকে ক্লাসে চলে আসলাম, তো এর মধ্যে থেকে তোমাদেরকে আমি যেটা বলতে চাই, বাংলা গ্রামারের জন্য বেসিক্যালি যে টপিকসগুলো হচ্ছে ফিক্সড টপিকস, গতকালকেও বলেছিলাম তোমরা যারা হচ্ছে জিএসটির জন্য আছো তাদেরকে হচ্ছে যেগুলো হচ্ছে ফিক্সড টপিকস, যেগুলো হচ্ছে নির্ধারিত, যেগুলো তোমাকে হচ্ছে মাস্ট পড়তে হবে। ফিক্সড ব্যাকরণের অধ্যায়, ফিক্সড ব্যাকরণের অধ্যায়, অধ্যায় সমূহ যেই টপিকসগুলো তোমাকে মাস্ট পড়তে হবে সেগুলো হচ্ছে আমি তোমাকে হচ্ছে একটু লিখে দিচ্ছি। নাম্বার 1, ধ্বনি, বর্ণ, ব্যাকরণ। ধ্বনি, বর্ণ, ব্যাকরণ।
ব্যাকরণের A to Z তোমাকে একটু পড়তে হবে। A to Z, ধ্বনি বর্ণ ব্যাকরণ। নাম্বার 2 হচ্ছে সন্ধি, সন্ধির উপর তুমি হচ্ছে প্রস্তুতি নাও। 3 নাম্বার হচ্ছে শব্দের শ্রেণীবিভাগটার উপরে প্রস্তুতি নিবা, শব্দের শ্রেণীবিভাগের উপর প্রস্তুতি নিবা, এটা হচ্ছে তুমি হচ্ছে মিস করবা না। 4 নাম্বার হচ্ছে নত্য সত্যবিধান, নত্য সত্যবিধান, নত্য সত্যবিধানের সাথে নিবা হচ্ছে বানানটা, অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা একসাথে মিলায় পড়বা, তাইলে হচ্ছে তোমার জন্য সুবিধা হবে। তারপরে ধরো হচ্ছে উপসর্গ, এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট তোমার পরীক্ষার জন্য। তারপরে হচ্ছে যদি বলতে চাই উপসর্গের পরে পড়ে যাব হচ্ছে সমাস, সমাস টপিক্সটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। তারপরে হচ্ছে যদি তুমি বলতে চাই সেটা হচ্ছে পদ প্রকরণ টপিক্সটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, পদ প্রকরণ টপিক্সটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। পদ প্রকরণ টপিকসগুলো হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। এবার 9 নাম্বারটা দেখবো হচ্ছে বাক্য প্রকরণ, 9 নাম্বারটা দেখবো হচ্ছে বাক্য প্রকরণ। তারপরে হচ্ছে 10 নাম্বারটা হচ্ছে প্রয়োগ অপপ্রয়োগ, প্রয়োগ ও অপপ্রয়োগ, অপপ্রয়োগ, প্রয়োগ ও কি বলতো অপপ্রয়োগ। তারপরে হচ্ছে 11 নাম্বারটা দেখবা, সেটা হচ্ছে বাক্য শুদ্ধি, বাক্য শুদ্ধি, এই টপিকসগুলো বেসিক্যালি। এরপরে দেখবা হচ্ছে ধরো হচ্ছে কারক, তারপরে হচ্ছে কি বলতো হচ্ছে প্রত্যয়, এই টপিকসগুলো বেসিক্যালি হচ্ছে ফিক্সড টপিকস। যে কোনো ইউনিভার্সিটিতে তুমি পরীক্ষা দাও না কেন এই টপিকসগুলো তোমাকে অবশ্যই হচ্ছে গুরুত্ব সহকারে পড়তে হবে, অবশ্যই এই জায়গাগুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে। এছাড়া তোমার এগুলাকে কোনো একটা টপিকস হচ্ছে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই তোমার পক্ষে, ঠিক আছে? এই জায়গাগুলো কোনো একটা অংশ অ্যাভয়েড করার তোমার পক্ষে সুযোগ নেই। এরপরে যেই অংশটা তোমাকে সত্যিকার অর্থে পার্থক্য গড়ে দিবে সেটা হচ্ছে মুখস্থ অংশগুলা, এগুলা তুমি হচ্ছে নিজেই পড়তে হবে। মুখস্থ অংশ, মুখস্থ অংশের মধ্যে তোমাকে হচ্ছে বাগধারাগুলা তোমাকে নিজেই পড়তে হবে, বাগধারা, তারপরে হচ্ছে সমার্থক, সমার্থক, তারপরে হচ্ছে বিপরীতার্থক, বিপরীতার্থক, এগুলা তোমাকে হচ্ছে নিজ দায়িত্বে পড়তে হবে। 4 নাম্বার হচ্ছে এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ, এগুলা তোমাকে একটু পড়তে হবে। তারপরে হচ্ছে এই যে বাগধারা, সমার্থক, বিপরীতার্থক, তারপরে হচ্ছে 5 নাম্বার পারিভাষিক, ইত্যাদি যে মুখস্থ অংশগুলো আছে এই জায়গাগুলা তুমি হচ্ছে গুরুত্ব সহকারে পড়বা, ঠিক আছে? এই জায়গাগুলা ডেফিনেটলি হচ্ছে তুমি গুরুত্ব সহকারে পড়বা। এই জায়গাগুলো ডেফিনেটলি হচ্ছে গুরুত্ব সহকারে পড়লে তুমি হচ্ছে যে কোনো গুচ্ছতে তুমি ভালো একটা প্রস্তুতি নিতে পারবা বলে আমার বিশ্বাস, ঠিক আছে? গুচ্ছতে ডেফিনেটলি হচ্ছে তুমি ভালো একটা প্রস্তুতি নিতে পারবা বলে আমার বিশ্বাস আর কি। এবার দেখো তোমাকে আরেকটা বলবো, লাস্ট হচ্ছে সেটা হচ্ছে সাহিত্য অংশ যেটা আছে, সাহিত্য অংশ যেটা আছে, সাহিত্য অংশের মধ্যে হচ্ছে ফুল প্রিপারেশনের প্রস্তুতি নেওয়া যাবে, ফুল সিলেবাস। কোন সিলেবাস? ফুল সিলেবাসের উপর প্রস্তুতি নিবা। কোন সিলেবাস? ফুল সিলেবাসের উপর প্রস্তুতি নিবা, ফুল 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 সিলেবাসের উপর প্রস্তুতি নিবা। এই ছিল কথা, হুট করে তোমাদের সাথে ক্লাসে আসা, বাট তোমরা এই টপিকসগুলো পড়তে গিয়ে যদি কোনো ধরনের প্রতিবন্ধকতা ফেস করো তাহলে অবশ্যই হচ্ছে আমাদেরকে ইনবক্স করবা, দেন তোমাদের কমেন্টসের উপর ভিত্তি করে আমরা এইগুলা প্রবলেম সলভ করে দেব ইনশাল্লাহ। আর আমাদের হচ্ছে তোমরা অনেকে বইয়ের নাম জানতে চেয়েছো, তোমরা হচ্ছে অ্যানিউ বুস্টারটা তোমরা হচ্ছে সাথে রাখতে পারো, এবং তোমরা বইটা কেমন অবশ্যই জানাবা, যাতে তোমাদের একটা ভালো বই তোমাদের শুধু ভালো ইউনিভার্সিটির ভালো সাবজেক্টে ভর্তি করায় না, তোমাকে একটা সঠিক পরামর্শ দেয় এবং তোমার অর্থনৈতিকভাবে অনেক অপচয় থেকে তুমি বেঁচে যাও এবং তোমার অনেক সময় নষ্ট কম হয় একটা ভালো বই যদি পড়ো আর কি। তো ওভারঅলি বিদায় নিচ্ছি, শুভরাত্রি, দেখা হবে আবার পরবর্তী ক্লাসে, আল্লাহ হাফেজ।